এই মন্দির সকাল 6টায় খোলে এবং বেলা 12টায় বন্ধ হয়ে যায়, খালি তারপরে 1টার সময় নাগাদ। এবং এই মন্দিরটা এত সুন্দর, এত শান্ত নিরিবিলি পরিবেশ যে আমাদের এখানে এসে মানে মনটা জুড়িয়ে গেছে আমাদের। মন্দির সংলগ্ন এই যে বাড়িটির ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, এই বাড়িটি নিয়ে বহু মত প্রচলিত রয়েছে। যেমন অনেকে মনে করেন এই মন্দিরকে আপনি এখন যা দেখছেন, মন্দিরে এই পরিস্থিতিতে ছিল না। মন্দিরটা খুবই ভগ্ন অবস্থায় এসে গেছিল। পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে একটু দুদণ্ড যদি বসেনও ভীষণ ভালো লাগবে। আমরা অধিকাংশ মানুষ জানি যে রানী রাসমণির পরিবারের সদস্যরা অনেক বিখ্যাত মন্দির নির্মাণের সঙ্গে জড়িত। যেমন রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা নির্মাণ করেছিলেন অন্নপূর্ণা মন্দির ব্যারাকপুরে, যেটা আমি ভিডিও করেছিলাম। অলরেডি 1 লক্ষ 2 লক্ষ নয়, প্রায় 1.5 মিলিয়ন মানুষ আপনারা দেখেছেন। রানী রাসমণি স্বয়ং নির্মাণ করেছিলেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির। তেমনি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই মন্দির নির্মাণ করেছিলেন রানী রাসমণির জ্যেষ্ঠ কন্যা পদ্মরানীর পুত্র গোপালচন্দ্র দাসের বিধবা স্ত্রী গিরিবালা দেবী। এই সেই মন্দিরে দাঁড়িয়ে আছি, গিরিবালা মন্দিরে, আগরপাড়ার। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ এবং তৎকালীন প্রায় 3 লক্ষ টাকা খরচ করে এই মন্দির নির্মাণ করা হয়েছিল। এবং এখানকার স্থাপত্য শৈলী এবং পারিপার্শ্বিক পরিবেশ অসাধারণ। কখন এখানে আপনারা আসবেন, কখন পুজো দেবেন, কতক্ষণ মন্দির খোলা থাকে, কখন কুপন কাটতে পারবেন এবং ভোগে কীরকম কী খাওয়ানো হয়, সমস্ত ইত্যাদি সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। শিয়ালদা থেকে ধরে নিলাম সকাল 8টা 13 ব্যারাকপুর লোকাল। এছাড়াও আপনারা ধরে নিতে পারেন রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, কল্যাণী সীমান্ত, নৈহাটি অথবা গেঁদে লোকাল। মাত্র 20 মিনিটের পথ। জাস্ট 13 কিলোমিটার জার্নি করে 8:30 নাগাদ পৌঁছে গেলাম আগরপাড়া স্টেশন। আগরপাড়াতে আপনি যেদিক দিয়েই আসেন না কেন, যে প্ল্যাটফর্মেই নামেন না কেন, আপনাকে চলে আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মের ঠিক মাঝ বরাবর এখানকার টিকিট কাউন্টার এবং বাইরে বেরোবার রাস্তা। ঠিক এখান দিয়ে বাইরে বেরোলেই পেয়ে যাবেন অটো এবং টোটো স্ট্যান্ড। এই স্টেশন থেকে বেরিয়ে সামনেই এই যে পরপর টোটো আছে দেখছেন, পরপর টোটো এখানে লাইন দিয়ে দাঁড় করানো আছে। এখানে টোটো করেও যেতে পারেন অথবা এখানে এই যে অটো, এখানে অটো করেও যেতে পারেন। টোটো বা অটো যাতেই যান, পার হেড ভাড়া হচ্ছে 15 টাকা করে। আর সময় লাগবে মোটামুটি 7 থেকে 8 মিনিট, প্রায় 3 কিলোমিটার মতো পথ। এই যে টোটোকে ভাড়া কত পার হেড? 15 টাকা করে। অটো বা টোটো যাতেই যান না কেন, আপনাকে বলতে হবে গিরিবালা ঘাট বা গিরিবালা মন্দির যাব। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে চলে এলাম, এটা বিটি রোড। দেখুন এই হচ্ছে বিটি রোড। এখানেও আপনারা বাস থেকে নামতে পারেন, যারা বাসে আসবেন মনে করবেন। এটা হচ্ছে মোল্লাহাট, আর একটু আগে আছে তেঁতুলতলা, ওই দিকটা তেঁতুলতলা, ওখানেও নামতে পারেন। নেবে এই দিকে যেতে হবে। যারা শ্যামবাজার বা ব্যারাকপুরের দিক থেকে বাসে আসবেন, তারা এই তেঁতুলতলা বা মোল্লারহাটে নেমে অটো বা টোটো ধরে নিতে পারেন। আর সেক্ষেত্রে অটো বা টোটো ভাড়া পড়বে 10 টাকা। এই ঠিক এই জায়গাটায় অটো আমাকে নামিয়ে দিল। এটা হচ্ছে গিরিবালা ঘাট। এ দেখুন, এখান দিয়ে আমাদের মন্দিরে প্রবেশ করতে হবে। এই হচ্ছে গিরিবালা ঘাট, এখান দিয়ে প্রবেশ করতে হবে। আর তার আগে বলে দিই, এই যে রাস্তাটা চলে গেছে, এদিক দিয়ে এলাম, এই রাস্তাটা চলে গেছে। এরপর আছে বোসের ঘাট এবং তারপর আছে পানিহাটি ঘাট। এই পানিহাটি ঘাটের উল্টো দিকেই হচ্ছে কোন্নগর। পানিহাটি ঘাটের ওখান থেকে লঞ্চ পাওয়া যায়, ওখান থেকে লঞ্চে করে আপনারা ওই দিকটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট, কোন্নগর চলে যেতে পারবেন। যারা কোন্নগর থেকে আসবেন তারা কিন্তু লঞ্চে করে এই পানিহাটি ঘাটে এসে হেঁটে জাস্ট 5 মিনিট ওই ঘাট থেকে এসে ফার্স্টে পড়বে বোসের ঘাট, আর তারপরেই হচ্ছে এই গিরিবালা ঘাট। আর এখান দিয়ে আমরা ঢুকে পড়লাম। এই হচ্ছে গিরিবালা ঘাট। দেখুন এই হচ্ছে গিরিবালা ঘাট এবং তার উল্টো দিকেই হচ্ছে মন্দির।
দেখছি প্রচুর সব দর্শনার্থী যাচ্ছেন। দেখুন, ও আচ্ছা, তার মানে মন্দিরের ঠিক পিছন দিকটায় আমি নেমেছি, মানে এখন তাহলে টোটো একদম মন্দিরের সামনে নিয়ে চলে আসছে, যদিও পিছনে নামাচ্ছে, কারণ সামনের দিক দিয়ে দেখুন এটা হচ্ছে মন্দিরের সামনের গেট। কারণ ভিডিওতে আমি এই ভগ্ন বাড়িটা দেখেছি প্রত্যেকটা ভিডিওতে, এবং এখানে টোটো অনেকটা দূরে নামায়, এখান দিয়ে হেঁটে 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 আসতে হয়, যার ফলে একটা সুবিধা হয়েছে কি একদম মন্দিরের সামনে চলে এসেছি, হাঁটতে হলো না। এই হচ্ছে সামনের গেট, এখানে লেখা আছে বেরোনো বা ঢোকার পর দয়া করিয়া ছোট গ্রিলের গেটটি বন্ধ করুন। আমি খুললাম, এর ভিতরে ঢুকে যাচ্ছি এবং ন্যাচারালি গ্রিলটা বন্ধ করে দিলাম। ঢুকতেই প্রথমে চোখে পড়ল অপূর্ব সুন্দর সুবিশাল একটি নাট মন্দির। রানী রাসমণির দৌহিত্র বধূ অর্থাৎ নাথ বউ গিরিবালা দাসী 1318 বঙ্গাব্দের 18ই জ্যৈষ্ঠ অর্থাৎ 1911 সালের 1 জুন বৃহস্পতিবার এই মন্দির স্থাপন করেন। ওই দিনই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই মন্দির। এই মন্দিরটি আজও বিংশ শতাব্দীর প্রথম দিকের বাংলা ধর্মীয় স্থাপত্য এবং বৈষ্ণব ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসাবে দাঁড়িয়ে রয়েছে। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই সামনে পড়বে চওড়া বাঁধানো চাতাল, যা মন্দিরের চারদিকেই বেষ্টিত রয়েছে। এরপর নাট মন্দির এবং তার উত্তর দিকে মূল মন্দির। মূল মন্দিরের মেঝেটি বাঁধানো প্রাঙ্গণ থেকে প্রায় 7 ফুট উঁচু। এই মন্দির মূলত রাধা গোবিন্দ জিউয়ের মন্দির। এই যে গোবিন্দ এখানে কষ্টি পাথরের এবং রাধার মূর্তি হচ্ছে অষ্টধাতুর, এবং তার সঙ্গে গোপালের মূর্তি আছে পিতলের। এছাড়াও পিতলের এই হচ্ছে গিরিবালা দেবী, ওনারও মূর্তিটাও পিতলের। পঞ্চরত্ন শৈলীতে নির্মিত এই মন্দিরের মূল বৈশিষ্ট্য হল মূল গর্ভগৃহের উপরে উঠে যাওয়া 5টি চূড়া এবং মাঝখানে একটি বড় মিনার, যা 4টি ছোট কোণার চূড়া দ্বারা পরিবেষ্টিত। এই মন্দির সকাল 6টায় খোলে এবং বেলা 12টায় বন্ধ হয়ে যায়। খালি তারপরে 1টার সময় নাগাদ একটু ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে, সেটা করানো হয়, এবং তারপর পুনরায় মন্দির আবার খোলে বিকাল 4টে, খোলা থাকে রাত 8টা পর্যন্ত। মন্দিরের মেঝে থেকে নামার সিঁড়ির দুপাশে রয়েছে গৌর নিতাইয়ের মূর্তি এবং 2টি পাথরের নারী মূর্তি, যাদের হাতে রঙিন কাঁচের বাতি। গিরিবালা দাসীর প্রয়াত স্বামী শ্রী গোপালকৃষ্ণ দাস এবং 3 পুত্রের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত এই মন্দিরটি নির্মাণ করেছিলেন তৎকালীন অবসরপ্রাপ্ত ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার শ্রী গগনচন্দ্র বিশ্বাস মহাশয় এবং SM ঘোষ অ্যান্ড কোম্পানি। চোখে পড়ল মন্দির পরিষ্কারকরণের কাজ, আর এই কারণেই সমস্ত মন্দির চত্বরটাই বেশ ঝাঁ চকচকে। মন্দির চত্বরেই রয়েছে একটি টয়লেট। এই মন্দিরের বাৎসরিক উৎসবগুলোতে এইখানে রান্নাবান্না করা হয়। বাৎসরিক উৎসব বলতে অন্নপূর্ণা পুজো, দুর্গাষ্টমী, জন্মাষ্টমী, নন্দোৎসব, এরকম সারা বছর অনেকগুলো দিনই খুব ধুমধামের সঙ্গে পালন করা হয়। এবছর যেমন অন্নপূর্ণা পুজোয় শুনলাম, এই সামনে যে অন্নপূর্ণা পুজো গেল, প্রায় 4500 ভক্ত এখানে ভোগ প্রসাদ গ্রহণ করেছেন। শ্বেতপাথরের কারুকার্য মণ্ডিত নাট মন্দিরটি শান্ত, স্নিগ্ধ এবং অতুলনীয়, যেখানে বসে গোবিন্দর ধ্যানে মগ্ন হয়ে অনায়াসেই আপনি খুঁজে পাবেন মনের এক অদ্ভুত রকমের প্রশান্তি। মন্দির সংলগ্ন প্রত্যেকটা গাছে ফল কিন্তু ভর্তি। এই দেখুন, ওখানে যেমন দেখুন লেবু গাছে প্রচুর লেবু, এখানে আম গাছটা দেখুন আম ভর্তি, এবং এখানে দেখুন এই হচ্ছে ডালিম গাছ, কত ডালিম হয়ে রয়েছে, প্রচুর ডালিম। এই হচ্ছে এই মন্দিরের ভোগ রন্ধন কক্ষ। এখানে বিনা অনুমতিতে ভোগ প্রসাদের ঘরে প্রবেশ নিষেধ লেখাই আছে। আমারও অনুমতি নেই, জাস্ট বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে বাবা মা এনারা সব আজকের ভোগ রন্ধন করছেন। ভালো আছেন? এখানে ভোগ গ্রহণ করতে গেলে জনপ্রতি 150 টাকা করে ভোগের কুপন কাটতে হয়, এবং আপনারা সেই দিন যেদিন ভোগ খাবেন সেই দিন সকাল 10টার মধ্যে এখানে এসে বুক করলেই হবে।
আর তা না হলে আপনারা যদি আগের দিন বুক করতে পারেন সেক্ষেত্রে ফোন করতে হবে। ফোন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এবং এখানেও দিয়ে দিলাম। ফোন করে বুকিং করে নেবেন এবং পরের দিন এসে ভোগ প্রসাদ গ্রহণ করবেন। ঠিক বেলা 12টা। সমগ্র মন্দিরের নীরবতা ভঙ্গ করে বেজে উঠল শঙ্খধ্বনি। রাধা গোবিন্দকে নিবেদন করা হলো ভোগ এবং তারপরই গর্ভগৃহের গেট বন্ধ করে দিয়ে পুরোহিত মশাই চললেন সেই ভোগ গঙ্গায় অর্পণ করতে। মন্দিরের ভিতর দিয়েই গঙ্গায় যাবার এই পথ সব সময় খোলা হয় না। পাক্কা একটায় এবেলার মতো মন্দির বন্ধ করে দেওয়া হলো। এই মন্দির সংলগ্ন 6খানা শিব মন্দির রয়েছে। দেখুন এখানে 3খানা, 1, 2, 3 এবং 1, 2, 3 টোটাল 6খানা মন্দির রয়েছে এবং প্রত্যেকটা মন্দিরের আলাদা আলাদা নাম আছে, দেখাচ্ছি। এই 1 নম্বর হচ্ছে রামেশ্বর। এই মন্দিরে একটা সুন্দর রাধাকৃষ্ণ খোদাই করা রয়েছে এবং এই হচ্ছে মন্দির এবং তার ভিতর শিবলিঙ্গ। 1 নম্বর রামেশ্বরের পর 2 নম্বর হচ্ছে রাজেশ্বর। এখানেও তাই, এখানে একটা ষাঁড় খোদাই করা রয়েছে এবং এই হচ্ছে শিবলিঙ্গ। 3 নম্বর মন্দির গোপেশ্বর। এই হচ্ছে মন্দির, এখানেও খোদাই করা রয়েছে এবং ভিতরে এই শিবলিঙ্গ। 4 নম্বর মন্দিরটির নাম হলো তারকেশ্বর। এই যে তারকেশ্বর, এখানেও দেখুন এবং বিষ্ণু এবং লক্ষ্মী মাতার মূর্তি খোদাই করা আর এই শিবলিঙ্গ। আর এই হচ্ছে 5 নম্বর মন্দির ভুবনেশ্বর। 6 নম্বর মন্দির হচ্ছে গিরিশ্বর আর এই হচ্ছে শিবলিঙ্গ। আমি পারমিতা, খড়দায় থাকি। এখান থেকে খুবই কাছে। আমি এই দাদার চ্যানেল ঘুরতে যাব নিয়মিত দেখি এবং আমার ভীষণ ভালো লাগে দাদার ভিডিও এবং দাদার প্রেজেন্টেশন আমার খুব ভালো লাগে। এখানে কি প্রথম নাকি না এর আগে এসেছেন? না, এই প্রথম এসেছি। এখানে মানে ভোগ খেয়েই যাবেন, ভোগ প্রসাদ? হ্যাঁ, ভোগ প্রসাদ খেয়েই যাব আজকে। এবং এই মন্দিরটা এত সুন্দর, এত শান্ত নিরিবিলি পরিবেশ যে আমাদের এখানে এসে মানে মনটা জুড়িয়ে গেছে আমাদের। আপনার কেমন লাগলো? খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে, মানে ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর। থ্যাংক আর ইউ। এখানে এসে দাদার সাথে দেখা হয়ে যাবে, এটা একটা উপরি পাওনা। আমাদের সত্যি খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর ভোগ প্রসাদ গ্রহণ করার পালা। বেশ পরিপাটি করেই সাজিয়ে গুছিয়ে প্রসাদ পরিবেশন করা হলো। ভোগ প্রসাদ খেতে বসে গেছি। এই যে এখানে ভোগ প্রসাদে থাকে ভাত, ডাল, একটা সবজি, পনিরের তরকারি, চাটনি এবং পায়েস। ভোগ খাওয়া কমপ্লিট। এদের খেয়ে কিন্তু পাতা প্রত্যেকে কিন্তু এখানে ফেলছেন, যে যার পাতা সে তার নিয়ে এখানে ফেলে দিতে হলো। যাই হোক, এইবার এই মন্দিরের আশেপাশে দুর্দান্ত যে প্রাকৃতিক পরিবেশ সেগুলো একটু ঘুরে দেখাই, চলুন। যেই দ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করেছিলাম আবার সেই দ্বার খুলেই মন্দির থেকে বাইরে বেরিয়ে পড়লাম। মন্দির সংলগ্ন এই যে বাড়িটির ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, এই বাড়িটি নিয়ে বহু মত প্রচলিত রয়েছে। যেমন অনেকে মনে করেন যে এই বাড়িটি নাকি একটা স্কুল ছিল, আবার অনেকের মতে গিরিবালা দাসী এই মন্দির দেখাশোনার জন্য এই বাড়িটি এখানে নির্মাণ করে বসবাস করতেন। কিন্তু মন্দিরের পক্ষ থেকে আমাকে জানানো হয় গিরিবালা দাসী এই মন্দিরের জায়গা সমেত এই বাড়িটি ক্রয় করেছিলেন। এটি হলো মন্দির চত্বরে প্রবেশের মূল ফটক। স্টেশন থেকে আসার সময় অটো বা টোটোকে যদি গিরিবালা ঘাট না বলে গিরিবালা মন্দির বলেন, তাহলে খানিকটা হেঁটে এখান দিয়েই আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে। এরপর চলে এলাম মন্দির লাগোয়া হুগলি নদীর তীরে নির্মিত গিরিবালা ঘাটে। এই ঘাট ও গিরিবালা মন্দিরের স্থাপত্য শৈলী দক্ষিণেশ্বর কালী মন্দিরের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় একে ছোট দক্ষিণেশ্বর বা ক্ষুদ্র দক্ষিণেশ্বর নামেও অভিহিত করা হয়। এই মন্দির লাগোয়া এই ঘাটটি হচ্ছে গিরিবালা ঘাট। আর আসার সময় বলছিলাম এই গিরিবালা ঘাটের পরে ওইদিকে হচ্ছে বোসের ঘাট এবং তারপর হচ্ছে শ্মশান ঘাট এবং তারপর হচ্ছে পানিহাটি ঘাট, যে ঘাট থেকে লঞ্চ ছাড়ে এবং ওখান থেকে লঞ্চে করে আপনারা ওই পার হুগলি ডিস্ট্রিক্ট হচ্ছে কোন্নগর যেতে পারেন। আর এই যে জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে, দেখুন বিউটিফুল লাগছে, বিউটিফুল, এত সুন্দর। যদিও এখন প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে হয়তো একটু গরম লাগছে, কিন্তু রোদটা পড়ে গেলে আফটার সানডাউন দুর্দান্ত লাগবে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। অপূর্ব সুন্দর, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ঘাটটা বেশ, এবং দেখুন
পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটু দুদণ্ড যদি বসেনও ভীষণ ভালো লাগবে। এবং তারপর এই মন্দিরে ঢুকুন, সব মিলিয়ে টোটাল ব্যাপারটা একদম পুরো একটা দিন সময় কাটাবার জন্য, একটা দিন ঘোরার জন্য কিন্তু আদর্শ জায়গা বলতে পারেন এই গিরিবালা মন্দির। আমি মন্দিরের সেবক একজন, ভগবানের সেবায় যুক্ত থাকি। তিনি যতটুকুন করেন ততটুকুনি করি, যা হয় রাধারানীর ইচ্ছায়। এই মন্দিরকে আপনি এখন যা দেখছেন, মন্দিরে এই পরিস্থিতিতে ছিল না। মন্দিরটা খুবই ভগ্ন অবস্থায় এসে গেছিল। সেখান থেকে সকলে মিলে চেষ্টা করে ধীরে 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 আজকে যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখানে এসে দাঁড়িয়েছে। আগামী দিনও ভগবানের যা ইচ্ছা হয় সেটাই হবে। মন্দিরে কিছু নিয়ম কারণ আছে। এই মন্দিরে প্রতিদিন সকালবেলা একটা উষা কীর্তন হয়, সেখানে অনেক ভাইয়েরা মায়েরা সমবেত হয়। তারপরে 10টার সময় প্রতিদিন এখানে নারায়ণ শালগ্রাম আছে, তাদের অভিষেক হয়। 12টা থেকে 12:30টার মধ্যে ভোগরাগ, এখানে অন্নভোগ হয় প্রতিদিন। যদি কোনো ভক্ত প্রসাদ পাবার থাকে তাহলে সেটা তাদের 1টার সময় প্রসাদ দেওয়া হয়। তার একটা কুপন আছে, তার একটা মূল্য ধার্য আছে, যার যখন দরকার সে তখন যোগাযোগ করলে সেটা বলে দেওয়া হয়। কেউ যদি মনে করে যে আমরা কোনো ভান্ডারা দেব কোনো এর কারণে, মানে পূজা আঙ্গিক, তাহলে সেগুলোও করা হয়। কেউ যদি মনে করো আমরা এসব পূজা করতে চাই, এখানে ভগবানের পূজা করতে চাই মন্দিরের নিয়ম মেনে, মন্দিরের শৃঙ্খলা, সে পূজা করতে পারেন। বেশ কিছুক্ষণ গঙ্গাপাড়ে থেকে মন জুড়িয়ে গেল। গঙ্গাপাড় থেকেই আবার একবার রাধা গোবিন্দর মন্দিরে প্রণাম করে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে।